অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন কিন্তু আর বাড়ি আসবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ বন্ধ হয়ে যায় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার জোর কমে গেছে নাকি যে মাইক বন্ধ করে দিলে মমতা ব্যানার্জি বলতে পারেন না? আরে মমতা ব্যানার্জি কবে থেকে এত অমাইক হয়ে গেল? মাইক ছাড়াই মমতা ব্যানার্জি বিধানসভা ভেঙে দিয়ে চলে এলো। মমতা ব্যানার্জি যদি এত অমাইক হয়ে যায় যে মাইক বন্ধ করে দিলে মমতা ব্যানার্জি বলতে পারছেন না, তো রাজ্যের মানুষের চিন্তা করার বিষয়। মমতা ব্যানার্জি এতটা অমাইক নয়। মমতা ব্যানার্জি অমাইক আজকে হচ্ছেন মাইক বন্ধ করার ফলে, তার কারণ মমতা ব্যানার্জির দায় আছে। দায়টা কি? যাতে উনি জেলে না যান। ওনাকে প্রমাণ করতে হবে যে এনডিএ জোটে যদি কেউ কোনো জোট সঙ্গে বেরিয়ে আসে তাহলে উনি তাদের সঙ্গে আছেন। এই এই দায় থেকে, এই প্রমাণের দায় থেকে তিনি নীতি আয়োগের বৈঠকে গেছেন। এই যে তৃণমূল কংগ্রেস, এই যে এলাকায় এলাকায় দেখেছেন তৃণমূল কংগ্রেসের এর আগে জেসিবি দেখেছেন, শাহজাহান দেখেছেন, শওকত দেখেছেন, অনুব্রত দেখেছেন, এরকম এরা কি মনে করে বলুন তো? তারা এলাকার গুলো সম্রাট। এই যে সম্রাটের কায়দায়, সম্রাজ্ঞী যেমন রাজ্য চালাচ্ছেন সম্রাজ্ঞীর কায়দায়, সেরকম এলাকায় এলাকায় আবার সম্রাট তৈরি হয়েছে। সেই সম্রাটরা মনে করেন যে সেগুলো তাদের এক একটা এলাকা, সেই এলাকায় তারা রাজা, তারা সম্রাট, তারা যা ইচ্ছা তাই করতে পারেন, চাইলে পুলিশও পেটাতে পারেন। আর আমরা তো দেখেছি সেই সমস্ত পুলিশ কর্তাদের খালি পায়ে সম্রাজ্ঞীর বাড়িতে গিয়ে খাবার পরিবেশন করছে। দেখুন, মানিক জেলে আছে, মালিকও জেলে যাবে, কিন্তু এই যে এসব কামড়া দেখে গলে যাবেন না। আবার উনি নেত্রী ভালো ড্রামা পারেন, মালিক ভালো ড্রামা পারলে অন্য কেউ পারবে না ড্রামা? তারাও পারে ড্রামা পারে। যারা এই আজকে কাঁদছেন তারা কতজনের কান্নার জন্য দায়ী বলুন তো? এখনো ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে, তারা যে বছরের পর বছর রাস্তায় বসে কাঁদছে, তাদের কান্নার মূল্য কে দেবে? আজকে তার কান্নার খবর হচ্ছে, কিন্তু এই যে হাজার দিনের উপরে রাস্তায় বসে আছে যে সমস্ত ছেলে মেয়েরা কাঁদছে। আচ্ছা, ফিরহাদ হাকিমকে মেয়রের পদে বসিয়ে কলকাতার সংখ্যালঘু বা কলকাতার মুসলিমদের কি উন্নয়ন হয়েছে? আপনি একটা উদাহরণ দিয়ে আমাকে বোঝান তো। ফিরহাদ হাকিমের উন্নয়ন হতে পারে, আমরা তো বলছি যে ওই যে এক্সক্লুসিভ উন্নয়ন না, ফিরহাদ হাকিমের বা কোনো ব্যানার্জি পরিবারের একজন ব্যক্তির উন্নয়ন না, ইনক্লুসিভ উন্নয়ন, অর্থাৎ গোটা সোসাইটির উন্নয়ন হবে। এরকম দুধেল গাই কোনো সংখ্যালঘু মুসলিম গিয়ে বলেছিল যে আমাদের দুধেল গাই বলবে? যে কেউ আসতে পারে, কিন্তু একজনের ঢোকার পথ প্রশস্ত হচ্ছে, যিনি মাথায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা আসবে, উনি ঢুকবেন, এবং তদন্তকারী সংস্থাকে এই প্রশ্নের জবাব দিতেই হবে যে তোমার প্রেস রিলিজে যদি কাকু থাকে তা কাকুর ভাইপো কোথায়? কাকুর ভাইপোর নামও তো ছিল। কাকুর যে সাহেব, সেই সাহেবের নাম কোথায়? সেই সাহেব কোথায় গেল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বৈরাচারী শাসক। তিনি চান না যে কোনোভাবেই তার কেউ উদ্দাক্ত কণ্ঠে তার কাজের আলোচনা করুক। সমালোচনা তো অনেক দূর কথা, তার কারণ তার কাজ নিয়ে যদি আলোচনা করে খুব স্বাভাবিকভাবে সমালোচনা করতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র মেনে, মমতা বন্দ্যোপাধ্যায় রুল অফ ল মেনে তার প্রশাসন চালান না, তিনি আইনসভাও চালান না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? মনে করেন যে তিনি যেভাবে চাইবেন সেভাবেই রাজ্য চলবে। মানে তিনি ওই গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি বিশ্বাস করেন, একটা সম্রাজ্ঞীর মতো রাজ্য চালাতে চান। তিনি তো এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি মুখ্যমন্ত্রী। তার অর্থ এই নয় তিনি এই রাজ্যের সম্রাজ্ঞী বা রানীমা। এই রাজ্যে তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে আইনের শাসন, তাকে আইন মেনে শাসন করতে হবে, তাকে সংবিধান মেনে শাসন করতে। খুব স্বাভাবিক, যাদের গণতন্ত্রের পাঠ বিধানসভা ভাঙার মধ্য দিয়ে হয়েছে, তারা কি করে ওই বিধানসভাকে আইন মেনে পরিচালনা করবেন? তা সেখানে কিভাবে বিরোধীদের কণ্ঠস্বরকে তিনি মূল্য দেবেন? এটা বিধানসভার অভ্যন্তরে শুধু ঘটছে তা নয়, বিধানসভার বাইরে কি ঘটছে, রাস্তায় কি ঘটছে। সাধারণ ছেলে মেয়ে তাদের ন্যায্য দাবি জানাতে যাচ্ছে, পুলিশ তাদের পিটিয়ে তুলে দিচ্ছে। ওনার হয়তো
কিছু চাওয়া পাওয়ার বিষয় আছে, হয়তো ঠিক মতো পাওয়া হয়নি, আর একটু পেতে হবে, যাই হোক সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাইছি না। কিন্তু মূল বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সংখ্যালঘুরা সব থেকে বেশি বঞ্চিত। স্বাধীনতার পর থেকে যত সরকার গঠিত হয়েছে সব থেকে বেশি সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এবং শুধু তাই নয়, তিনি সংখ্যালঘুদের ব্যবহার করেন, বিশেষ করে মুসলিমদের তিনি ব্যবহার করেন, তিনি ভোট ব্যাংক হিসেবে দাগিয়ে দেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন, যে মন্তব্যগুলো অত্যন্ত অশালীন সেই মন্তব্যও করেন। দুধেল গায়ে থেকে শুরু করে এমন মন্তব্য করেন যেগুলো সত্যি সত্যি মানুষকে ভাবাবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, তিনি ভোট পান বিভিন্ন কারণে। যেমন এবারে ধরুন, এবারে লোকসভা ভোটের ক্ষেত্রে প্রো মোদি অ্যান্টি মোদি ভোটে তিনি ভোট পেয়েছেন সংখ্যালঘুদের। এটা অস্বীকার তিনিও করতে পারবেন না, অন্য রাজনৈতিক শক্তিগুলোও করতে পারবে না। কিন্তু তার পরিবর্তে, শুধু আমি ভোটের পরিবর্তে বলছি না, আমি বলছি সামগ্রিকভাবে আপনি ভাবুন যে একে তো রাজ্যের কোনো উন্নয়ন নেই, দ্বিতীয় হচ্ছে রাজ্যে কোনো চাকরি নেই, তৃতীয় হচ্ছে রাজ্যে কোনো বিনিয়োগ নেই, নতুন স্কোপ তৈরি করতে পারেননি, ফলে সামগ্রিকভাবে গোটা রাজ্যটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সঙ্গে সংখ্যালঘুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কারণ তিনি যেটা করেছেন সেটা হচ্ছে এই রাজ্যে অন্তত পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বিভেদকারী কোনো শক্তিকে মাথা চাড়া দিতে দেয়নি আগের সরকাররা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি পরিবেশ তৈরি করেছেন যে পরিবেশের জন্য যে সাম্প্রদায়িক শক্তিগুলো মাথা চাড়া দিয়েছে, প্রথম। দ্বিতীয় হচ্ছে তিনি সংখ্যালঘুদের মনে এই ধরনের মানে ওই যে যেটা সেন্স অফ সিকিউরিটি ছিল সেটা কিন্তু অসুরক্ষার জায়গায় গেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বলা কথাবার্তা, সেই কথাবার্তার জন্য তারা কিন্তু বারবার টার্গেটেড হচ্ছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে তিনি এই সমস্ত কথাবার্তাগুলো বলেন। দুধেল গাই কি কোনো সংখ্যালঘু মুসলিম গিয়ে বলেছিল যে আমাদের দুধেল গাই বলবো? আচ্ছা বলুন তো, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, চাকরিতে, কর্মসংস্থানের ক্ষেত্রে কতজন সংখ্যালঘু ছেলে মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেতে স্থায়ী চাকরি পেয়েছে বলুন তো? কতজন সংখ্যালঘু ছেলে মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা শিক্ষা, নতুন করে শিক্ষার সুযোগ পেয়েছে, উচ্চশিক্ষায় সুযোগ পেয়েছে? এই যদি না হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সংখ্যালঘুদের জন্য যদি ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কোনো প্রোগ্রাম না নেওয়া হয়, আগে কি ছিল? আগে দেখেছেন যে এর আগের সরকারের আমলে সংখ্যালঘুদের তাদের ব্যবসা করার জন্য লোন দেওয়া থেকে শুরু করে এই যে ওবিসি হিসাবে তাদের তালিকাভুক্তকরণ, একদম এটা কিন্তু সেই সময় বামফ্রন্ট সরকারের অবদান। ফলে বামফ্রন্ট সরকার একদিকে যেমন সংরক্ষণের সুযোগ করে দিয়েছেন, অপরদিকে কর্মসংস্থান থেকে শুরু করে ব্যবসায়িক দিকে যদি উন্মোচিত হয়, যাতে ব্যবসা করতে পারেন তার জন্য ঋণ প্রদান থেকে শুরু করে ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উল্টে এমন কথাবার্তা বলেছেন যেগুলো ফলে সংখ্যালঘুরা বারবার তারা টার্গেটেড হয়েছেন। সাম্প্রদায়িক রাজনীতি যারা করেন তারা সুযোগ পেয়েছেন সংখ্যালঘুদের দিয়ে রাজনীতি করতে। তৃণমূল যে এই যে মাথায় উঠে গেছে ক্ষমতা, এটা খুব পরিষ্কার হয়ে গেছে এই ঘটনায়। আমি পুলিশ কর্মী, পুলিশের বন্ধুদের বলবো যে আপনারা এই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতা নেত্রী যেই হোক না কেন, আপনারা আইনের শাসন তা প্রতিষ্ঠার জন্য আইন মেনে আপনারা কিন্তু পুলিশিংটা করুন, আইন মেনে করুন। তাহলেই কিন্তু আপনার সঙ্গে কেউ এই ধরনের অন্যায্য কাজ, বেআইনি কাজ করতে পারবে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনি কিন্তু নিয়োজিত, এই কথা মাথায় রাখবেন। ফলে এই যে সমস্ত তৃণমূল নেতা হোক, কর্মী হোক, যারা আপনার উপর আক্রমণ করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা দিয়ে করতেই হবে পুলিশের বড় কর্তাদের। তারা যদি না করেন তাহলে কিন্তু এই নিচুতলার পুলিশ কর্মীরা তারা কিন্তু ডিমোরালাইজড হয়ে যাবে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, আর এই রাজ্যে মাননীয়া এবং মাননীয়ার আশেপাশের বেশ কিছু মানুষ
তারা কেন গ্রেপ্তার হয় না, এর জবাব তদন্তকারী সংস্থাকে দিতে হবে। নীতি আয়োগের মিটিং এ গিয়ে উনি কি প্রমাণ করলেন? উনি 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 প্রমাণ করলেন এটাই যে উনি এনডিএ এর সঙ্গে আছেন। বিরোধী ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী গেছিল, অন্যান্য মুখ্যমন্ত্রীরা, তাহলে উনি কেন গেলেন? আসলে উনি ইন্ডিয়া জোটের সঙ্গে নেই এটা প্রমাণ করার দায় আছে ওনার। তারপরে তো বাইরে এসে তো ভোটটাকে, সামনে বিধানসভা ভোট, সেখানে নিজের ভোটটাকে তো ঠিক রাখতে হবে, সেই জন্য তিনি একটু নাটক করে দিলেন। আচ্ছা, পরিষ্কার কথা, উনি ওনার রাজনৈতিক দায়বদ্ধতা সেটা পালন করতে গেছেন। দিন অনুব্রত মণ্ডলের জামিন হলো, ইতিমধ্যে এই গরু পাচার আগেও এনামুল হক থেকে শুরু করে সমস্ত এরা সবাই জামিন পেয়ে গেছে। অনুব্রত মণ্ডল কি শুধু প্রভাবশালী ছিলেন বলে জামিনে এত দেরি হলো গরু পাচারে? দেখুন, অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন কিন্তু আর বাড়ি আসবেন না। কি জামিন? দেখুন, নিশ্চিতভাবেই তিনি একটি মামলায় জামিন পেয়েছেন, একটি তদন্তকারী সংস্থার তদন্তের সাপেক্ষে, কিন্তু অপর তদন্তকারী সংস্থা এখনো তদন্ত করছে। ওই মানিক ভট্টাচার্যের জামিনের মতো সিবিআই জামিন হয়ে গেছে, ইডি গ্রেপ্তার করে নিয়েছে। তো যাই হোক না কেন, দেখুন, জামিন পেয়েছেন তার অর্থ এই নয় অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন। জামিন পেয়েছে, সেলিব্রেশন হবে, বোলপুরের বিধায়ক বলছে গোটা জেলা জুড়ে সেলিব্রেশন করব, সম্বর্ধনা সভা দেবো। কবে কবে করবেন? কালকে বলছেন তো, বলুন না সরাসরি। কবে করবেন? কালকে করবেন? তো পাবেন কোথায় অনুব্রত মণ্ডলকে? আসবেন বলছে, ঘরে ফিরে আসবেন। তো ফিরে আসুক, সেদিন করবেন। দেখুন, এই অনুব্রত মণ্ডল তৈরি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, যারা একসময় বলতো পুলিশের গাড়িতে বোম মারো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়েও বলেন যে ওর মাথায় অক্সিজেন কম যায়। এইভাবে সাপোর্ট দিয়ে গেছেন, ফলে অনুব্রত মণ্ডলরা বাড়তে 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 তিহার জেল পর্যন্ত পৌঁছে গেছে। আপনি ভাবতে পারেন যে একটি শাসক দলের একটি জেলার সর্বোচ্চ নেতা বলছে আমি বলছি পুলিশের গাড়িতে বোম মারো, আর পুলিশ মন্ত্রী সেটাকে সাপোর্ট করছেন এই বলে যে ওর মাথায় অক্সিজেন কম যায়। যে কেউ আসতে পারে, কিন্তু একজনের ঢোকার পথ প্রশস্ত হচ্ছে, যিনি মাথায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা আসবে, উনি ঢুকবেন। ওই যে বললাম তৃণমূল কংগ্রেসের 3 শ্রেণীর নেতা। এক শ্রেণীর নেতা হচ্ছে যারা জেলে আছেন, দ্বিতীয় শ্রেণীর নেতা হচ্ছে যারা জেল থেকে ফিরে এসছেন, আর তৃতীয় শ্রেণীর নেতা হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষারত। এক লট আসলে আর এক লট ঢুকবে, চিন্তা করুন। নিশ্চিতভাবেই উনি অনেক চেষ্টা করছেন, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন, ইন্ডিয়া জোটের অন্য মুখ্যমন্ত্রী না গেলেও ওনার যখন মিটিং করার প্রয়োজন হয় তখন 1-to-1 মিটিং করেন আইএস অফিসার না গিয়ে। উনি অনেক চেষ্টা করছেন, কিন্তু ওনার চেষ্টা সফল হবে না। উনি যতই চেষ্টা করুন যে একটু ওনার জেল যাত্রাটা একটু পিছিয়ে দেওয়ার জন্য 1-to-1 বৈঠক, নীতি আয়োগের মিটিং এ পৌঁছে যাওয়া, কিন্তু উনি সফল হবেন না।